এরপর আমরা ডেকে নেব আমাদের এই সেশনের প্রথম বক্তা ডক্টর সাইফুল্লাহ শামীম স্যারকে, প্রফেসর, আলিয়া ইউনিভার্সিটি। স্যার ফল্ক কালচার ও ফল্ক লিটারেচারের উপরে অনেক কাজ করেছেন। সোসাইটি কালচার অফ বেঙ্গলি মুসলমান, লিঙ্গুইস্টিক, সোসাইটি অফ লিঙ্গুইস্টিক, ক্রস ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল ডায়ালেক্ট, তার অনেক অবদান রয়েছে। পাশাপাশি তিনি সম্পাদক আলিয়া ম্যাগাজিন এবং সংস্কৃতি ম্যাগাজিনের। আমি স্যারকে অনুরোধ করব আলোচনার সভাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। স্যার 10 মিনিট, 10 to 15 minutes। সমস্ত সুধীজনকে আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। সত্যি ভালো লাগছে যে একেবারে ভরপুর একটা সভাগৃহে আমরা কথা বলার সুযোগ পাচ্ছি। অনেক কথাই বলার আছে, সবটা বলার সুযোগ নেই। শুধু যেটুকু না বললে নয় বলে এই মুহূর্তে মনে হচ্ছে সেই জায়গাতেই ফোকাস করতে চাইছি। সকাল থেকে যে আলোচনা আমরা শুনেছি তার মধ্যে অনেক কথা উঠে এসেছে। সেই কথার সূত্র ধরেই প্রথমে বলা, আমাদের চেতন বা অবচেতন মনে অনেকেরই জিজ্ঞাসা জাগছে, কি হবে সব করে? উত্তরও উঠে এসেছে, কিছু না হোক কিছুটা তো হচ্ছে নিশ্চয়ই। আপনি সকাল থেকে একটা ছোট্ট গাছ যেটা ক্রমাগত বড় হচ্ছে, ওর দিকে যদি নিষ্পলক চোখে তাকিয়ে থাকেন, অপলক চোখে তাকিয়ে থাকেন, আপনি একবার উপলব্ধি করতে পারবেন না যে গাছটা এতটা বেড়ে গেল। কিন্তু একদিন দেখবেন গাছটা সত্যিই আপনার সামনে বড় হয়ে উঠেছে। আমি মনে করি বেস বা সহযোগী যে সমস্ত সংগঠন কাজ করছে এই পিছিয়ে পড়া সমাজের জন্য, ওই গাছটির মতোই একদিন আপনি লক্ষ্য করবেন এরা একটা কিছু হয়ে উঠেছে। অন্তত সেই বিশ্বাস থেকেই আমরা পথে নেমেছি, পথ চলছি। আর প্রান্তিক সমাজের সাহিত্য, কেন এই সাহিত্য আদেও প্রান্তিক সমাজের সাহিত্য বলে কিছু হয় কি না এ বিতর্ক উঠেছে। আবু ভাই বলেছেন একটু আগেই। দেখুন, আজ যারা শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন বলে নিজেরা মনে করছেন এবং আমরাও তাদেরকে স্বীকৃতি দিয়েছি, তারাও একদিন শুরু করেছিলেন প্রাচীন হিন্দুদিগের বাহুবল প্রদর্শন আমার উদ্দেশ্য। রাজসিংহ এখনো পাওয়া যায়, চতুর্থ সংস্করণে ভূমিকা পড়বেন। কে বলছেন? আজ যাকে প্রায় ভগবানের পরের স্থানটা দেয়া হয়, ঋষি বঙ্কিমচন্দ্র কেন বলেছিলেন? তিনি অনুভব করেছিলেন যে তার সমাজ এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে, ফোরফ্রন্টে এসে লড়াই দেওয়ার মতো জায়গায় নেই বলে তার মনে হয়েছিল। তাই জন্য তিনি ওই উপন্যাস লিখেছিলেন। 19 শতকের অন্যতম ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্ব বলে আমরা যাকে মনে করি অক্ষয় কুমার দত্ত, বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান চেতনায় তার থেকে অগ্রসর ব্যক্তিত্ব এখনো পর্যন্ত আমাদের কাছে আছে বলে আমরা মনে করি না। তিনি লিখেছিলেন প্রাচীন হিন্দুদিগের নৌযাত্রা। কি প্রয়োজন ছিল? প্রয়োজন আছে, এটা বিশ্বাস করতে শিখতে হবে আমাকে, না হলে আমার উত্তরণ কোনোদিন নেই। ওই হীনমন্যতা দিয়ে যারা মনে করেন কেন প্রান্তিক সাহিত্য, কেন বেশ আলাদা করে সাহিত্য চর্চা করতে হয়, আপনাকে তৈরি করার জন্যই করতে হয়। যেমন করে ওরা হিন্দুদিকে নৌযাত্রা লিখতে চেয়ে জাতির ইতিহাসকে সামনে আনতে চেয়েছিলেন, এটা করতে হয়। এর মধ্যে কোনো হীনমন্যতা নেই। যদি থাকে আপনি মানসিকভাবে অসুস্থ, আপনার মতো সদস্য এই ধরনের প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন, আপনারা দূরে থাকুন। আমরা যারা ভিতর থেকে বিশ্বাস করি, যন্ত্রণায় দগ্ধ হই, তাদের জন্য এই প্ল্যাটফর্ম। তারা আসুন, আমরা হাতে হাত রেখে কাজ করি। অনেক দিন আগে, বছর 4-5 আগে একটি পত্রিকা সম্পাদনা করেছিলাম এবং সংস্কৃতির নাম এখানে উচ্চারণ করলেন। ওর বিষয়টাই ছিল প্রাকাধুনিক বাংলা সাহিত্য, মুসলিম কবি ও কাব্য। অনেক কটু কথা শুনেছিলাম জানেন। তাহলে কি হিন্দু সাহিত্য হবে, হিন্দু কবি হবে? আমার বলতে ইচ্ছে করে, খুব একটা খারাপ শব্দ, ইডিয়েট যারা এই কথাগুলো বলেন। আমি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমি জানি না হিন্দু সাহিত্য না মুসলিম সাহিত্য কি হয়? আমার কি মাথাটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে আমি প্রাচীন
প্রাক-আধুনিক বাংলা সাহিত্যে মুসলিম কবি ও কাব্য রচনা করি বা একটা পত্রিকা সম্পাদনা করার চেষ্টা করি? কোন ধ্বস্ত বাস্তবতা আমাকে বাধ্য করেছিল এই কাজ করতে? তারা তার সন্ধান রাখেন না। আপনি আমি বিশ্বাস করি, যারা বাংলা সাহিত্য, এখানে সুরঞ্জনদা আছেন, আরও অনেকেই নিশ্চয়ই সাহিত্যের ওই গুঁড়ো জায়গাগুলোকে জানেন। প্রাক-আধুনিক বাংলা সাহিত্যের কবি, মুসলিম কবি এবং কাব্য, এদের সংখ্যা অমুসলিম কবিদের তুলনায় কোনো অংশে কম নয়। কিন্তু আমাদের প্রথাবদ্ধ সাহিত্যের ইতিহাস তাদেরকে সম্পূর্ণ যখন আড়াল করে রাখে, তখন আপনি বাধ্য হন তাকে আলাদা করে সামনে আনতে। না হলে আপনি যতই বলেন না কেন, ওদের কথা ওই বইয়ের ভিতরে ভিতরে কেউ আপনার কথা স্মরণ করবে না। এতজন কবি রয়েছেন, এত অনন্য সৃষ্টি রয়েছে তাদের, কেউ সেটাকে স্বীকৃতি দেবে না। বাধ্য হয়ে এই কাজটা করতে হয়, এই সমীকরণটাকে করতে হয়। আপনি আমি বিশ্বাস করি আর না করি, একটা কথা এখানে উচ্চারণ করছি, খুব বরেণ্য মানুষ, আপনারা যারা সাহিত্যের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন এক ভদ্রলোকের নাম, তিনি হচ্ছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। এই মানুষটি আমাদের কাছে বরেণ্য নমস্য, কিন্তু তার কোনো কোনো কাজ, কোনো কোনো উচ্চারণ পারমাণবিক বোমার থেকেও বিপজ্জনক হয়ে উঠেছিল। সাহিত্যের ইতিহাস ৮-৯ খণ্ডে তিনি লিখেছেন। তার এক জায়গায় তিনি বলছেন যে দেশ ভাগ হয়ে গেল, পূর্ব পাকিস্তান হলো, তারপর থেকেই প্রাক-আধুনিক বাংলা সাহিত্যের এত কবিদের সন্ধান পাওয়া গেল, এই বিষয়টা সন্দেহজনক। জাস্ট ওই কথাটা বলে ছেড়ে বেরিয়ে চলে গেলেন। এবার যেটা হলো, যিনি এই কাজটা করেছেন সারা পৃথিবী তাকে মানে গবেষক হিসাবে, আব্দুল করিম সাহিত্য বিশারদ। তিনি যেদিন এই গবেষণা শুরু করেছিলেন, এই পুঁথিগুলো উদ্ধার শুরু করেছিলেন, অসিত বাবু তখন হাফ প্যান্ট পরা ছেলে। তার ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যেই এই পত্রিকা, এই পুঁথিগুলো সম্পাদিত হয়ে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা থেকে বেরিয়েছিল। তারপরেও অসিত বাবুকে এই খবর রাখতেন না, পণ্ডিত মানুষ সবটা জানতেন, কিন্তু তারপরে ওই রকম একটা চালাকি করে গেছেন ভিতরটাতে, যা দিয়ে প্রতিপন্ন হলো একজন মানুষ সারা পৃথিবী যাকে বিশ্বাস করে, মান্য করে, আব্দুল করিম সাহিত্য বিশারদ, তার নিজস্ব গবেষণার ক্ষেত্রে তার প্যারালাল ব্যক্তিত্ব আজ পর্যন্ত আমরা সন্ধান পাইনি, তাকে প্রকারান্তরে চোর সাব্যস্ত করে দিলেন। আমি এক বরেণ্য ব্যক্তিত্বকে এই কথাটা স্মরণ করতে, তিনি আমাকে বলেছিলেন, আপনি জানেন উনি এই কথা বলেছেন? সঙ্গে সঙ্গে রচনাবলীর ওই জায়গা থেকে সাহিত্যের ইতিহাসে ছবি করে পাঠিয়ে দিয়েছিলাম। দেখুন, কাজেই এই কাজটা আমাকে আপনাকে করতে হবে, বুক ঠুকে করতে হবে, বুকে বল নিয়ে করতে হবে, মাথা উঁচু করে করতে হবে। তার পরিণতিটা একটু বলি। লাস্ট বইমেলায় কয়েকটা মাত্র সংখ্যা ছিল, 2-3টে। লাস্ট সংখ্যাটাও শেষ দিন একজন এসে তুলে নিয়ে গেলেন, আরও খোঁজ করছেন। এইরকম কাজ দরকার। শুধু মুসলিম নয়, অমুসলিমরাও আমার সামনে যে টেবিলে বসেছিলেন, অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব, বলছেন ভাই এই কাজগুলো আরও বেশি করে করুন। আপনি মনে রাখুন, আমাদের রাম মন্দির হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু তার মধ্যেও কোথায় কোথায় আলো জ্বলছে। প্রতিবেশী সমাজের মানুষ ভারত সংস্কৃতিকে বিশ্বাস করে বলেই অরুণ দ্বারা এখানে রয়েছেন, বিশ্বাস করে বলে সুরঞ্জন দ্বারা রয়েছেন, সোনা দ্বারা রয়েছেন। আপনাকে আমাকে ওদের সঙ্গে ঘর বাঁধতে হবে, ওদেরকে খুঁজে নিতে হবে। যে আপনার শত্রু সে তো শত্রুই, আপনি শত্রুর জন্য নিজেকে তৈরি করুন, তার সঙ্গে মোকাবিলা করার জন্য আপনাকে তৈরি হতে হবে, কিন্তু আপনাকে পাশাপাশি খুঁজে নিতে হবে। আপনি বিচ্ছিন্ন হয়ে বাঁচতে পারবেন না, নিজেকে জানান দিতে হবে, চিনতে হবে, শিখতে হবে। সেই জানান দেওয়ার জন্যই আজ যদি আপনি ওদের গলায় সুরে সুর মেলাতে চান, পারবেন না, নিজেকে প্রতিপন্ন করতে পারবেন না। কেন? ওরা আপনার থেকে অনেক যোজন এগিয়ে। একটু আগেই কথা হচ্ছিল, বাংলাদেশ থেকে তারা এত বড় হয়েছে, এত এত উপন্যাস লিখছে, আপনি আমি কেন করতে পারছি না? হ্যাঁ, আনন্দবাজারকে গালি দিন, আপনি কি নিজের বুক ঠুকে, আমরা কি নিজের বুক ঠুকে বলেছি? এখানেই কথা হচ্ছিল, আবু ভাই বলছিলেন যে আমার কবিতা কেউ পড়ে না, আমি যে ইংরেজিতে কবিতা লিখতে পারি এটা আপনি বিশ্বাস করতে পারেন না। আমি বিশ্বাস করতে পারি না। আবু সিদ্দিকী কবিতা লিখেছে, সে কি কবিতা হয়েছে? চূড়ান্ততম হীনমন্যতার মধ্যে রয়েছি আমরা। এই হীনমন্যতা যদি কাটাতে না পারি, কোনো দিন আমার আপনার উত্থান নেই। প্রথম লড়াইটা, প্রথম বিদ্রোহটা নিজের বিরুদ্ধেই করতে হবে। আমি পারি। আমার ভাই যে সাহিত্য লিখেছে, হোক না সে ততটা মানে পৌঁছায়নি, আমি তাকেই পৃষ্ঠপোষকতা করব।
100 জায়গায় 500 বই কিনবো, মানুষকে বিলাবো, পড়তে বাধ্য করব। আপনি পড়েন? আপনি আপনার সমাজের একটা উপন্যাস প্রকাশিত হলে কিনে পড়েন? গাল দেন শুধুমাত্র আনন্দবাজার গোষ্ঠীকে, তারা আমার উপন্যাস ছাপে না। আপনি কোনোদিন পয়সা খরচা করে বই কিনেছেন? ভালো শাড়ি, ভালো জামা কাপড়, ভালো খেতে আমরা খুব ওস্তাদ। কটা জন বই কিনি? বছরে 1000 টাকার বই কেনেন? বুক ঠুকে বলুন। এখানে তো আমরা বিদগ্ধ মানুষরা রয়েছি, আমরা হয়তো 1000 টাকার কিনি। আপনার প্রতিবেশী শত শত মানুষের মধ্যে কতজন কেনেন? আকাশ থেকে উল্কাপাত হবে আর আপনি বিরাট কিছু বড় হয়ে যাবেন, কোনো ত্যাগ নেই, কোনো তিতিক্ষা নেই, হবে না। আমাকে আপনাকে মাথা নিচু করে, কখনো কখনো বুক চিতিয়ে, কখনো কখনো অন্যের সহানুভূতি আদায় করে নিয়েই মুক্তির পথ খুঁজতে হবে। মনে রাখুন, পৃথিবীর ইতিহাস লক্ষ লক্ষ বছরের, অন্তত 5000 বছরের ইতিহাস আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রতিবিম্বিত হয়। সেখানে কিন্তু আমরা দেখতে পাই অনেক ম্যাসাকার হয়েছে। আরে কে মোদি? ওরকম কত শত মোদি পৃথিবীতে এসেছে, সব ধূলিসাৎ হয়ে গেছে। বেঁচে আছি আমরা সাধারণ মানুষ, যারা মানে মুক্তিকামী মানবতাবাদী। সেই মুক্তিকামী মানবতাবাদী ইতিহাস চর্চা করতে হবে, অন্ধকারের মধ্যে আলোকে খুঁজে নিতে হবে, আর সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস। ধন্যবাদ। ধন্যবাদ সাইফুল্লাহ স্যারকে এত সুন্দর একটা আলোচনা রাখার জন্য, উপস্থাপন করার জন্য।